Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর শুরুতেই দেখে নেব অষ্টম দিন শেষে প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকার অবস্থান। শীর্ষস্থানে চীন, আয়োজক দেশ ফ্রান্সকে টপকে 2-এ উঠে এসেছে ইউএসএ। 3 নম্বরে নেমে গেছে স্বাগতিকরা। 12টি গোল্ড, 7টি সিলভার ও 7টি ব্রোঞ্জ সহ মোট 26টি পদক নিয়ে মেডেল টেবিলের 1 নম্বরে অবস্থান করছে চীন। 9টি স্বর্ণ পদক নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউএসএ। 16টি সিলভার ও 14টি ব্রোঞ্জ নিয়ে আসরে সর্বাধিক 39টি পদক তাদের দখলে। 8টি গোল্ড নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। 11টি সিলভার ও 9টি ব্রোঞ্জ, তাদের পদক সংখ্যা 28। তালিকার 4 নম্বরে 8টি করে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ নিয়ে আছে গ্রেট ব্রিটেন। 5 নম্বরে থাকা অস্ট্রেলিয়ার 8 স্বর্ণের সাথে আছে 6টি সিলভার, 5টি ব্রোঞ্জ সহ মোট 19টি পদক। জাপান 8 গোল্ড সহ 16 পদক নিয়ে ষষ্ঠ স্থানে। দক্ষিণ কোরিয়া জিতেছে 6টি স্বর্ণ আর 5 স্বর্ণ আছে ইতালির ঝুলিতে। বেশ ভালো অবস্থানে অন্তত ইউএসএ উঠে এসেছে গতকালকের পর, যেটা দেখা যাচ্ছে। চীন তো ডমিনেট করছেই, যেহেতু গোল্ড তাদের বেশি। পাশাপাশি অস্ট্রেলিয়া কিংবা গ্রেট ব্রিটেন তারাও বেশ ভালো করছে। একদমই তাই। ইউএসএ কিন্তু দারুণ করেছে কালকে। অলরেডি তারা 5টি স্বর্ণপদক আরও বেশি জিতেছে, 2-এ চলে এসেছে। এবং স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্সও কিন্তু কম যায় না, তারা 3 নম্বরে রয়েছে। আর দুর্দান্ত একটা লড়াই নিশ্চয়ই হচ্ছে প্যারিস অলিম্পিকে। তবে আমাদের চোখ থাকবে বাংলাদেশের দিকে এবং সেই বিষয়ে প্রতিবেদন দেখি। কাল শেষ হচ্ছে বাংলাদেশের অলিম্পিক মিশন, যেখানে দেশের একমাত্র নারী অলিম্পিয়ান হিসেবে কাল পুলে নামবেন সাঁতারু সোনিয়া খাতুন। নিজের ক্যারিয়ার সেরা টাইমিংয়ের লক্ষ্য নিয়ে সোনিয়া লড়বেন 50 মিটার ফ্রি স্টাইলে, আর 100 মিটার হিটে লড়বেন স্প্রিন্টার ইমরানুর রহমান। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য প্রবাসী এই অ্যাথলেটের। অলিম্পিকের এবারের আসরে দেশের একমাত্র নারী প্রতিনিধি সাঁতারু সোনিয়া খাতুন। 4 বারের জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া নামবেন 50 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে। সবশেষ এশিয়ান গেমসে তিনি করেছেন ক্যারিয়ার সেরা টাইমিং, তবে ছিলেন পদক শূন্য। তাই অলিম্পিকে নামার লড়াইটা যে হবে শুধুই নিয়ম রক্ষার, তা ভালোই জানা বিশেষ কার্ড নিয়ে খেলতে আসা এই সাঁতারুর। অবশ্যই ভালো লাগছে, একমাত্র নারী হিসাবে এবার আমি অলিম্পিকে পার্টিসিপেট করছি। অবশ্যই ভালো লাগার বিষয়, কিন্তু যদি আমাদের প্লেয়ারের সংখ্যা বা নারীর সংখ্যা আরও বাড়তো তাহলে আরও বেশি ভালো লাগে। এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন দেশের আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিয়ে আসা রাফি ক্যারিয়ার সেরা টাইমিং করেও বাদ পড়েছেন হিট থেকেই। বিপরীতে সোনিয়ার প্রস্তুতি সীমাবদ্ধ ছিল দেশে স্থানীয় কোচের অধীনে। এবারের অলিম্পিকে আমি যতদূর প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস মোতাবেক আমি যেন আমার বেস্ট টাইমিংটা ওভারটেক করতে পারি, এটাই আমার লক্ষ্য। প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসেব নয়, দেশের একমাত্র নারী অলিম্পিয়ান হিসেবে এবারের আসর স্মরণীয় করে রাখতে চান ঝিনাইদহের এই সাঁতারু। পদকের সাথে লড়াই করে তাদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংয়ে অনেক পার্থক্য। তো একটা অলিম্পিক শেষে তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নেয় পরের অলিম্পিকের জন্য। তো আমাদেরও এই ভালো পরিকল্পনা নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ যদি দীর্ঘমেয়াদী করা যায় তাহলে আমাদের টাইমিংটা আরও সহজ হবে। একই দিনে ট্র্যাকে নামবেন স্প্রিন্টার ইমরানুর রহমান। 10 মিটার হিটে সেরা নৈপুণ্য দেখাতে চান সাম্প্রতিক সময়ে আলোড়ন তোলা প্রবাসী এই অ্যাথলেট। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স। দর্শক, সহকর্মী মুজরা বিন তারেক আছেন প্যারিসে, সেখানে অলিম্পিক কভার করছেন তিনি। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তারেক, বাংলাদেশের একমাত্র নারী অলিম্পিয়ান যার প্রতিবেদন দেখছিলাম, আপনারই প্রতিবেদন, এবং আগামীকাল 50 মিটার যে ফ্রি স্টাইল তিনি মাঠে নামছেন, নিজের যে সেরা টাইমিং সেটা দিয়েও আসলে কতটা সম্ভব অলিম্পিকের মতো জায়গায়, বাস্তবিক অর্থে কোন পর্যায়ে আছেন তিনি? রঞ্জন, উত্তরটা খুবই পরিষ্কার। উনি ওনার ক্যারিয়ার সেরা টাইমিং করেছিলেন এশিয়াডে 30.1 সময় তিনি নিয়েছিলেন। আর তিনি কিন্তু হিট থেকে বাদ করেছিলেন। অলিম্পিকে যে সেটি আরো কঠিন হবে নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা নেই। 50 মিটার ফ্রিস্টাইলে হিট থেকেই হয়তো সোনিয়া বাদ করবেন, তবে এই মঞ্চে এখানে এসে তিনি ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসেছেন এবং তার প্রস্তুতিটা, যেটি আমরা প্রতিবেদনে বলছিলাম যে রাফির মতো থাইল্যান্ডে তিনি প্রশিক্ষণের সুবিধা পাননি, কিন্তু এখানে আকর্ষণ বলেন বা চোখ রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে তিনি একমাত্র নারী প্রতিনিধি তার অলিম্পিকে বাংলাদেশ থেকে, এবং সেই জন্যই হয়তো তার দিকে চোখ থাকবে। তিনি তার এই অভিজ্ঞতার মন্ত্র কিভাবে কাজে লাগাচ্ছেন, তিনি তার টাইমিংটা কতটা ভালো করবেন, সেটার দিকে হয়তো চোখ থাকবে। তবে পদকের লড়াই যদি বলেন, সেটা তো আসলে অনেক জোর।
পদকের লড়াই আসতে হলে প্রথমত আপনাকে সরাসরি কোয়ালিফাই করতে হবে, এরপর নিজের সক্ষমতা জানান দিয়ে সেখান থেকে ভালো কিছু করতে হবে। এটা যেটা শুধুমাত্রই অভিজ্ঞতা অর্জনের লড়াইটা হবে, এবং সোনিয়া তিনি নিজেও বলছিলেন যে তার টাইমিংটা তিনি ভালো করতে চান। এবং আরেকটা বড় প্রাপ্তি যেটা অলিম্পিক ভিলেজে তিনি আছেন এবং পুলে নামছেন, বিশ্বের অন্যতম সেরা সাঁতারুদের তিনি দেখছেন, তাদের দেখে সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাস বাড়ালো। এটাই হবে প্রাথমিকভাবে সোনিয়ার জন্য প্রাপ্তি যদি বলি। আর এখানে আসলে পদকের আশা বা খুব ভালো কিছুর আশা করার সম্ভাবনা একেবারেই নেই। সেটি সোনিয়া যেমন করছে না, আমরাও করছি না। হয়তো যারা সমর্থক বা দেশবাসী আছেন তারা হয়তো খুব ভালো একটা পারফরমেন্স তার দেখার অপেক্ষায় থাকবেন। রঞ্জন, একদমই তাই। তারেক, অন্যদিকে তো স্প্রিন্টার ইমরানুর রহমান আছেন, আবারও কি আশাহত হতে হবে নাকি আগামীকাল তিনি আসলে আমাদের কিছু একটা প্রত্যাশা থাকবে তার জন্য? একই কথা, ইমরান তিনি ভালো করছেন। ধরেন এশিয়ার কিছু শর্ট দৌড়ে তিনি পদক জিতেছেন সবশেষ উজবেকিস্তানে, এবং যেটি ইসলামিক সলিডারিটি গেমসে তিনি ভালো টাইমিং করেছিলেন। কিন্তু তার যে টাইমিং, তার যে ক্যারিয়ার সেরা টাইমিং, সেই টাইমিংও কিন্তু অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছানোটা খুবই কঠিন। তিনি নিশ্চয়ই ওভারনাইট বা একটা হিটে তিনি সেটা অতিক্রম করতে পারবেন না, কারণ সক্ষমতার একটা বিষয় আছে। তবে তারপরও তার জন্য যেটা আশাবাদী হওয়ার মতো একটা বিষয়, সেটা হচ্ছে তিনি ইউরোপে বড় হয়েছেন, ইংল্যান্ডে বড় হয়েছেন, তার পার্শ্ববর্তী ফ্রান্সে খেলা হচ্ছে, এখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন, সবকিছুই তার ফেভারিট। এই সুবিধাটার কাজে লাগে ইমরান ঠিক কতটুকু নিজেকে মেল করতে পারেন, সেই ফাইনালে স্বপ্নের কথা তিনি বলছিলেন, সেই জায়গাটা তিনি পৌঁছাতে পারেন কিনা। এটাও যদি হয় তাহলে বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে এটা একটা বড় অর্জন হয়ে থাকবে। আপনি জানেন যে এই অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে 100 মিটার স্প্রিন্ট। সেখানে বিশ্বের সেরা সব গতি দানব বলেন বা গতি মানব বলেন, তারা কিন্তু এখানে লড়াই করে থাকেন, এবং সেই জায়গায় ইমরান যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে একটা বড় খবর হয়ে থাকবে। এবং সামনে যারা ভবিষ্যতে যারা অলিম্পিকে আসবেন বা বাংলাদেশের নতুন যারা অ্যাথলেট আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয় হবে। এখন সেটাই দেখার অপেক্ষা যে ইমরান তার টাইমিংটা কেমন করেন এবং আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই মঞ্চে নায়কটা শেষ পর্যন্ত ধরে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি করতে পারেন, অন্তত আশা করতেই পারি তিনি তার সেরা একটা টাইমিং করবেন এবং খুব ভালো একটা ফিনিশিং তিনি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ তারেক, যুক্ত হওয়ার জন্য। ফুলি শেষ দিনটা বাংলাদেশে ভালো কাটবে। যেমনটা বলছিলেন, হয়তো সক্ষমতার বিচারে অতটা এক্সপেকটেশনের কিছু নেই বা আশা দেখার কিছু নেই, তবে যেহেতু ইমরানুরের মতো অ্যাথলেট যারা বাইরে বেড়ে উঠেছেন কিংবা বাইরে প্র্যাকটিস করার সুযোগ পান, হয়তো ভালো কিছু করলেও করতে পারেন। একদমই তাই। সোনিয়া কিন্তু বিপরীতে রয়েছেন, তিনি কিন্তু পদকের চিন্তা না করলেও নিজের বেস্ট টাইমিংয়ের ক্ষেত্রে তিনি অনেক বেশি চেষ্টা করবেন, এবং আমরাও আশা করব যে নিশ্চয়ই পরের বারে যেই প্যারিসে তো হচ্ছে না, পরের বার যে অলিম্পিকের আসর রয়েছে সেই আসরে নিশ্চয়ই আমরা পদকের জন্য তো আশা করতেই পারি। একেবারেই। পরবর্তী প্রসঙ্গে যাওয়া যাক। পাকিস্তান সফরের ক্যাম্প কাল শুরু করছে বাংলাদেশ, তবে প্রথম দিন হবে কেবল ফিটনেস টেস্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে 1600 মিটার দৌড়ে পরীক্ষা দেবেন 3 ফরম্যাটের পুলের ক্রিকেটাররা। রোববার থেকে স্কিল ট্রেনিং শুরু করবে দল। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের জন্য শনিবার থেকে ক্যাম্প শুরু করছে বাংলাদেশ দল, তবে এদিন হবে কেবল ফিটনেস টেস্ট। সকাল 6টায় আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়ে ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি প্রথমে ক্রিকেটারদের গতি যাচাই করে নেবেন 40 মিটারের স্প্রিন্টে। এরপর ক্রিকেটারদের দিতে হবে সবচেয়ে বড় পরীক্ষা, কার দম কত সেটা যাচাই করতে দৌড়াতে হবে 1600 মিটার, অর্থাৎ 1.5 কিলোমিটারের বেশি দূরত্ব। এর আগে গত 20 এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের টার্ফেই একই ধরনের পরীক্ষা দিয়েছিল ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে কেবল টেস্ট খেলবে বাংলাদেশ, তবে এই পরীক্ষায় থাকবেন টেস্ট, ওয়ানডে ও টি20 3 ফরম্যাটের জন্যই বিবেচনায় থাকা ক্রিকেটাররা, কারণ পাকিস্তান থেকে ফিরেই টেস্ট ও টি20 সিরিজ খেলতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত সফর করবে বাংলাদেশ। রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং। ক্যাম্প পরিচালনা করতে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে একই বিমানে তারই সাথে ঢাকায় ফিরেছেন ওজি ট্রেনার নাথান কেলিও। আর শনিবার ঢাকায় আসবেন সহকারী কোচ নিক পোথাস। আর বেশ কিছুদিন আগে ঢাকায় এসেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
নিশ্চিতভাবে ফিটনেস টেস্টে অনুপস্থিত থাকবেন সাকিব আল হাসান ও পেসার শরীফুল ইসলাম। এই দুজনেই কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলছেন বাংলাদেশ টাইগার্স মিসিসাগার হয়ে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সাকিবের সাথে একই দলে খেলতে পারাটাকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন বাংলা টাইগার্সের অলরাউন্ডার ডেভিড ভিয়েজা। প্রশংসা করেন তার বিচক্ষণ অধিনায়কত্বের। টানা জয়ের পর লিগের বিরতিতে দলের সাথে নায়াগ্রা ফলস দর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পাশাপাশি ছুটির মেজাজে থাকা বাংলাদেশি পেসার শরীফুল ইসলামও উপভোগ করেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। ভক্তদের সাথে আলাপচারিতার পাশাপাশি সেলফি বন্দিও হন তিনি। কানাডার গ্লোবাল লিগ টি-20তে শুরুতে হোঁচট খেলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় সাকিব আল হাসানের বাংলা টাইগার্স মিসিসাগা। প্রথম ম্যাচে হারার পর টানা 3টি জয় তুলে নিয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে তারা। টেবিলে 2 টাইগার্সের আধিপত্য থাকলেও মন্ট্রিয়ালের চেয়ে 1 ম্যাচ কম খেলে সমান 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাকিব আল হাসানের দল। বাংলা টাইগার্সের অন্যতম সেরা বোলার শরীফুল ইসলাম দলের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে রাখছেন ভূমিকা। 4 ম্যাচ খেলে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন 6টি। 4-এর কিছু বেশি ইকোনমিতে এই পেসারের সেরা বোলিং ফিগার 11 রানে 3 উইকেট শিকার। টানা 3 ম্যাচ জয়ের পর লিগের বিরতিতে ক্রিকেটারদের চাঙ্গা রাখার পদক্ষেপ নেয় বাংলা টাইগার্স। ছুটির মেজাজে খেলোয়াড়রাও সময় কাটিয়েছেন নিজেদের মতো করে। ভক্তদের সাথে আলাপচারিতা ও সেলফি বন্দী হন শরীফুল ইসলাম। উপভোগ করেন নায়াগ্রা ফলসের বাড়িধারা। এমন প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে পেরে বেশ রোমাঞ্চিত এই তারকা পেসার। একটা নাম করা মানে কানাডায় সবাই আসে, বেশিরভাগই আসে নায়াগ্রা ফলস দেখতে, তো এখানে দেখে খুব ভালো লাগে। বাংলা টাইগার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড ওয়াইজ, তিনিও অন্যদের মতো নয়নজুড়া নায়াগ্রা ফলসের অপরূপ সৌন্দর্যে ক্যামেরা বন্দী করে রাখেন মুহূর্তগুলোকে। টিম ম্যানেজমেন্টের এমন ব্যবস্থাপনার প্রতি প্রশংসা ঝরেছে এই অলরাউন্ডারের কণ্ঠে। এটা অসাধারণ এক অভিজ্ঞতা। ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দিতে চাই। একঘেয়েমি দূর করতে এমন আয়োজন সত্যি খুব কাজে দেয়। প্রকৃতি যেন সবটুকু দিয়ে সাজিয়েছে নায়াগ্রা ফলসকে। গ্লোবাল লিগ টি-20-র এবারের আসরে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও তার অধিনায়কত্বের প্রশংসা করেন ওয়াইজ। সাকিবের সাথে একই দলে খেলতে পারাটাকে বাড়তি পাওয়া হিসেবে মানছেন এই অলরাউন্ডার। সাকিব নিঃসন্দেহে একজন সেরা ক্রিকেটার ও সেরা অধিনায়ক। সে সবসময় সবার থেকে সেরাটা আদায়ের চেষ্টা করে। এটা সত্যিই আমার সৌভাগ্য সাকিবের সাথে একই দলে খেলতে পারছি। পাশাপাশি এমন অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটারের সাথে খেলতে পারাটা যে কারো জন্য বাড়তি পাওয়া। দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতেই এমন আয়োজনের কথা জানায় টিম ম্যানেজমেন্ট। বাংলা টাইগার্সের সেরা অর্জনের জন্য ক্রিকেটারদের সাথে নিজেদেরও উজাড় করে দেওয়ার কথা জানান তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।